হ্যালো হ্যালো স্যার, আমি ক্লাস নিচ্ছি, এখন যাবো না। আচ্ছা, আজকে আমরা আইন বিজ্ঞান নিয়ে ক্লাস নেব, ঠিক আছে? তাহলে আইন বিজ্ঞানের কোন টপিকটা আজকে পড়াবো আমরা বলেন তো? বলেন। স্যার বাধ্যবাধকতা ওই দিন পড়াইছেন স্যার। কতটুকু পর্যন্ত পড়াইছি? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, জি স্যার। কত কত সেকশন সরি বাধ্যবাধকতা প্রকারভেদ পর্যন্ত গেছিলেন স্যার। কত নাম্বার বলেন রে ভাই? প্রশ্ন 5 নেই, 5 নাম্বার। স্যার পাস তবে মাস্টার পড়াবেন বাধ্যবাধকতার উৎস, ওখানে যে স্টপ হয়েছিল এই যে বাধ্যগুলো করবো। বাধ্যবাধকতা বলতে কি বুঝছো? বাধ্যবাধকতার প্রকারভেদ। আচ্ছা, এটা পড়াবো না। বাধ্যবাধকতা হলো, এটা পড়াইছি না? বাধ্যবাধকতা তো পুরাটাই এভিডেন্স পড়াবো। পড়াবেন আজকে, হ্যাঁ, উৎসগুলো, হ্যাঁ, সংজ্ঞার প্রকারভেদ শেষ হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়াবো, দরজা খুলে বেরিয়ে ফেলতে। আজকে আমরা পড়াবো বাধ্যবাধকতার উৎস, ঠিক আছে? তাহলে এই বাধ্যবাধকতার উৎসগুলো কি? এটা চুক্তি। আগে আমাকে বাধ্যবাধকতা জিনিসটা কি এটা বলেন। বাধ্যবাধকতা জিনিসটা কি এটা বলেন। হ্যাঁ বলেন। স্যার বাধ্যবাধকতা হচ্ছে কোনো কিছু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো কিছু করা কিংবা না করাকে বোঝায়, এবং এর লঙ্ঘন ঘটলে আইনের ব্যত্যয় ঘটে স্যার। আচ্ছা, তাহলে বাধ্যবাধকতা মানে হচ্ছে একটা অব্লিগেশন। এটা এমন একটা আইনগত বা নৈতিক দায়িত্ব যা কাউকে কিছু করতে বা না করতে বাধ্য করে, ঠিক আছে? তো বাধ্যবাধকতার অনেক উৎস আছে, যেই উৎসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমার তো মনে হচ্ছে আমি এগুলো পড়াইছি উৎস। ওই যে একটা চুক্তি থাকবে, আইন অনুযায়ী আপনাদের কাজ করতে হবে, এগুলো পড়াই নাই আমি? ম্যাম অর্ধেক হওয়ার পর ম্যাম আপনি অসুস্থ হয়ে গেছিলেন। আচ্ছা হ্যাঁ 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 মনে আছে। আমি তারপরে আবার জয়েন করছি, তো অনেকে বের হয়েছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বাধ্যবাধকতা। বাধ্যবাধকতার বিভিন্ন উৎস আছে, অর্থাৎ মূলত এই বাধ্যবাধকতা অর্থাৎ এই যে অব্লিগেশন, হ্যাঁ, প্রতিষ্ঠান বা একজন মানুষ কর্তৃক তাকে করতে হবে কাজটা, এই বাধ্যবাধকতা জিনিসটা আসলো কোত্থেকে, এর উৎসগুলা কি, এটাই আমাকে জানতে হবে। আচ্ছা, তাহলে দেখেন চুক্তির মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি, এখানে আপনার কয়েকটা উৎস, যেটা হচ্ছে চুক্তি। দেখেন চুক্তি, কন্ট্রাক্ট, ঠিক আছে? তারপর হচ্ছে আইন, ল, টর্চ, তারপর কি স্বাভাবিক ন্যায় বিচার বা ন্যায় নীতি, হ্যাঁ, সামাজিক বা নৈতিক বাধ্যবাধকতা, আদালতের রায়, এই জিনিসগুলো থাকতে হবে। জিনিসগুলো কি আবার একটু বলি। দেখেন বাধ্যবাধকতা জিনিসটা মূলত আসছে হচ্ছে চুক্তি থেকে। কেন বললাম বলেন তো? কন্ট্রাক্ট বা চুক্তি, আমি যখন আপনার সাথে কোনো একটা বিষয়ে চুক্তিবদ্ধ হচ্ছি, তখন সেই ক্ষেত্রে আমার এবং আপনার একটা বাধ্যবাধকতা, একটা দায়িত্ব, লায়াবিলিটি তৈরি হচ্ছে। আপনার প্রতি আমার একটা লায়াবিলিটি তৈরি হচ্ছে এবং আমার প্রতি আপনার একটা লায়াবিলিটি তৈরি হচ্ছে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনার সাথে আমি একটা জমি নিয়ে চুক্তি করলাম, ঠিক আছে? বায়না চুক্তি করলাম যে এই জমিটা আমি কি আগামী 10 বছর আপনার কাছ থেকে লিজ নিলাম, এত টাকার মাধ্যমে লিজ নিয়ে আমি কি করব, এটাতে আমি বিজনেস করব, এবং সেই বিজনেস থেকে যে প্রফিটটা আসবে সেখান থেকে 20% প্রফিট আমি আপনাকে দিব, তাই না? এরকম একটা কন্ট্রাক্ট আমি আপনার সাথে করলাম। তাহলে দেখেন এই কন্ট্রাক্টের মধ্যে আপনার লায়াবিলিটি কি, আমার লায়াবিলিটি কি? আপনার লায়াবিলিটি হচ্ছে আপনি আমাকে আপনার জায়গাটা লিজ দিবেন। কত দিনের জন্য? 10 বছরের জন্য। লিজ মানে কি বলেন তো? বলেন কি লিজ মানে? হচ্ছে ভাড়া দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়াই দেওয়া। মনে করেন নরমাল আপনি যখন প্রাইভেট কোন একটা কিছু দিয়ে মানে ভাড়া নিবেন, মানে একটা প্রতিষ্ঠান করতে যাবেন বা একটা বিজনেস করতে যাবেন আপনি অ্যাজ এ প্রাইভেট পারসন, তখন সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন? আপনি সেই ক্ষেত্রে আমার কাছ থেকে
ভাড়া নিচ্ছেন, ঠিক আছে? আর লিজ বিষয়টা হচ্ছে সরকারি কোনো সম্পত্তি যদি আপনি নিতে চান, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তাহলে আপনার সাথে আমার কন্ট্রাক্টের মধ্যে যে লায়াবিলিটি আসলো, আমার লায়াবিলিটি হচ্ছে আমি প্রতি বিজনেস করার মাধ্যমে প্রতি মাসে আপনাকে আমি 20% প্রফিট দিব, অর্থাৎ আমার যে বিজনেসে যখন যত লাভ হবে সেই জায়গা থেকে 20% প্রফিট আমি আপনাকে মান্থলি পেমেন্ট করবো। সেটা হতে পারে মান্থলি বা সেটা হতে পারে ইয়ারলি, হোয়াট এভার, ঠিক আছে? আর আপনার লায়াবিলিটি হচ্ছে আপনি আমাকে কি করবেন, আপনি আমাকে হচ্ছে আপনার জায়গাটা 10 বছরের জন্য লিজ দিবেন, এবং আপনার জায়গায় আপনার কোন কোন কি বলবো এখানে ড্রব্যাকস গুলো আছে। ড্রব্যাকস মানে হচ্ছে আপনার সমস্যা, ঠিক আছে? আপনার জায়গায় কোন কোন বিষয়ে সমস্যা আছে, কোন কোন জায়গায় প্রবলেম আছে, এই জিনিসগুলো আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? এটা আপনার লায়াবিলিটি, যাতে করে আমি পরবর্তীতে কাজ করতে গিয়ে কোনো সমস্যার যাতে সম্মুখীন না হই, ঠিক আছে? বা সমস্যার সম্মুখীন যদি হয়েও যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি যাতে বলতে পারেন যে আমি তো আপনাকে বিষয়গুলো জানিয়েছিলাম, ঠিক আছে? আপনি যেহেতু জেনে শুনে আমার কাছ থেকে জায়গাটা নিছেন, তাহলে এই ক্ষেত্রে তো আমি তো লায়াবল না, তাই না? এই যে বিষয়টা, এটা হচ্ছে আপনার জানাইতে হবে। তাহলে দেখেন, এই কন্ট্রাক্টের মাধ্যমেই কিন্তু আমাদের দুইজনের প্রতি একটা লায়াবিলিটি তৈরি হইলো, অব্লিগেশনস তৈরি হইলো, ঠিক কি না বলেন? জি রাইট স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারতেছি, এই যে অব্লিগেশন, লায়াবিলিটি বলেন, বাধ্যবাধকতা বলেন, যেটাই বলেন না কেন, এটা তাহলে কোত্থেকে তৈরি হইলো? প্রধান উৎসটা কি পাইলাম আমরা? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বা চুক্তি। তাহলে প্রথম এবং প্রধান উৎস কি? লায়াবিলিটি বা বাধ্যবাধকতার প্রথম এবং প্রধান উৎস হচ্ছে কন্ট্রাক্ট বা চুক্তি। ক্লিয়ার? এটুকু মাথায় ঢুকছে? শিওর স্যার। এরপর হচ্ছে আইন বা ল। আইন বা ল কি? রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন, যেমন ফৌজদারি, দেওয়ানি আইন, নাগরিকদের উপর আপনার কোনো বিভিন্ন ধরনের আপনার কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা, সংবিধান, সেটা এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে আপনার লায়াবিলিটি তৈরি হয়। আচ্ছা, যেমন দেখেন ট্রাফিক আইন, আমাদের যে ট্রাফিক আইন, এই ট্রাফিক আইন অনুযায়ী আমাদের কিন্তু নির্ধারিত করে দেয়া থাকে আপনি গাড়ি কোন রাস্তায় কত স্পিডে আপনি যাইতে পারবেন। আপনি হাইওয়েতে আপনি 1 স্পিডে চালাইতে পারবেন, আপনি নরমাল যে রাস্তা সেই রাস্তায় আপনি একভাবে চালাইতে পারবেন। এবং আমাদের কি করতে হবে, আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হ্যাঁ, ভোটার আইডি কার্ড থাকতে হবে। এই যে ট্রাফিক রুলস, ট্রাফিক আইনটা, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কি, রং ওয়ে দিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ, অর্থাৎ যেই লেনে যেই গাড়ি যায় আপনাকে সেই লেন দিয়েই যাইতে হবে। এখন আপনি আসতেছেন ডান সাইডে, আপনি বাম সাইডের রাস্তা, অর্থাৎ যেদিক দিয়ে রাস্তা মানে গাড়ি সব যাচ্ছে আপনি সেদিক দিয়ে ব্যাক করতেছেন, তাহলে এটা আপনি একটা ট্রাফিক রুলস ভঙ্গ করলেন না, বলেন? হ্যাঁ জি। হ্যাঁ, তাহলে দেখেন আইন থেকেও কিন্তু আপনার কি লায়াবিলিটি বা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে। সেম ভাবে আপনার ফৌজদারি মামলা যেগুলো, ধরেন ফর এক্সাম্পল দণ্ডবিধির কোন একটা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, যে একজন ব্যক্তিকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ আঘাত করে এবং তার ফলশ্রুতিতে যদি তার মৃত্যু হয় তাহলে সেটাকে আমরা মার্ডার বলতে পারি। বাট কেউ যদি ইচ্ছাকৃতভাবে না, অর্থাৎ নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে যদি কাউকে আঘাত করে, এই আঘাতের ফলশ্রুতিতে যদি তার মৃত্যু হয় তাহলে সেটাকে আমরা কি বলবো না, তাহলে সেটাকে কিন্তু আমরা কি বলবো না, বলে তার বলবো, সেটা কিন্তু আমরা কোনো মার্ডার বলবো না। তাহলে এইটা আমরা থেকে জানতে পারলাম, এই যে কখন কোন ক্ষেত্রে মার্ডার হবে কোন ক্ষেত্রে মার্ডার হবে না, এটা আমরা কোত্থেকে জানতে পারলাম বলেন দেখি? আইন থেকে জানতে পারলাম। তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, এটাও কি একটা লায়াবিলিটি হচ্ছে না? হচ্ছে? জি ম্যাম। তাহলে আমরা আরেকটা উৎস পাইলাম, লায়াবিলিটি বা অব্লিগেশন বা বাধ্যবাধকতা, যেটাই বলেন না কেন, এটার আমরা আরেকটা উৎস পাইলাম। সেই উৎসটা কি? আইন। তাহলে ল বা আইন থেকেও আপনার কি বাধ্যবাধকতার সৃষ্টি হয়। তাহলে আমরা দুইটা উৎস পাইলাম, নাম্বার 1 চুক্তি বা কন্ট্রাক্ট, নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে আইন অথবা ল। আচ্ছা, এরপর হচ্ছে টর্ট বা দেওয়ানি ভুল। আচ্ছা, এটা কি? কারো প্রতি কোনো অন্যায় আচরণ বা অবহেলা থেকে সৃষ্ট বাধ্যবাধকতা। যেমন কেউ যদি আপনার মানে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, কেউ যদি আপনার গাড়ির ক্ষতি করে তাহলে ক্ষতিপূরণ দেওয়ার একটা বাধ্যবাধকতা তৈরি হয়। শুধু এখানে গাড়ির ক্ষতিপূরণের কথা বলতেছে না, ধরেন আপনি কি
একজন মানুষকে তার জায়গা থেকে বেআইনিভাবে বেদখল করছেন, ঠিক আছে? বেআইনিভাবে বেদখল করে তার যে আপনার সম্পত্তিটা সেটা আপনি নিজে ভোগ দখল করতেছেন, এবং শুধু তাই না, তার যে ফসলি জমি ছিল অর্থাৎ যেখান থেকে তার আপনার আয়ের উৎসটা আসতো সেটাই আপনি দখল করে নিয়েছেন, যার ফলশ্রুতিতে তাকে পথে বসতে হয়েছে, তাই না? অর্থাৎ তার যে মেন ইনকামের সোর্স, ইনকামের রাস্তাটা, সেটাই আপনি কি করছেন? নষ্ট করছেন। যাও, সেটাই আপনি নষ্ট করে ফেলছেন। তাহলে এই ক্ষেত্রে এই লোকটা যে ক্ষতিগ্রস্ত হইলো, আপনাকে ক্ষতিপূরণের টাকা দিতে হবে না? বলেন। জি দিতে হবে। তাহলে এইটাকে একটা লায়াবিলিটি পড়তেছে না? এটাকে একটা লায়াবিলিটি পড়তেছে না? আপনি ভুল করছেন, আপনার ভুলের কারণে আরেকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এইটা যে আপনাকে যে ক্ষতিপূরণের টাকাটা দিতে হবে, হ্যাঁ, তাহলে সেটাকে একটা লায়াবিলিটি করতেছে না? সিম্পল একটা ম্যাটার, সিম্পল একটা বিষয় বলি, আপনি একজন মানুষের কাছ থেকে কি করলেন? আপনি একজন মানুষের কাছ থেকে আপনার যে গহনা, হ্যাঁ, সেই গহনা বন্ধক রেখে আপনি কিছু টাকা তার কাছ থেকে নিলেন। এখন আপনি টাকা পরিশোধ করে দিলেন ঠিকঠাক মতো, কিন্তু ওই লোক আপনাকে আপনার যে গহনা সঠিকভাবে বুঝাই দিল না অন টাইমে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি ক্ষতিগ্রস্ত হন নাই? ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাহলে এই যে ওই লোকের বাধ্যবাধকতা থাকবে না আপনাকে আপনার গহনাগুলো ক্ষতিপূরণের টাকা সহ সঠিকভাবে ফিরিয়ে দিতে? জি বাধ্যবাধকতা থাকবে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম, কেউ কোনো ভুল করলে সেই ভুলের মাসুল অর্থাৎ ক্ষতিপূরণের টাকাটা দেওয়া তার একটা লায়াবিলিটির মধ্যে পড়ে। তার মানে ক্ষতি করার মাধ্যমে আপনার লায়াবিলিটি তৈরি হয়, অব্লিগেশন তৈরি হয়। তাহলে 3 নাম্বার উৎস কি? টর্ট বা কোনো ভুলের কারণে মানুষের লায়াবিলিটি বা কি বাধ্যবাধকতা তৈরি বলে হয়। বাধ্যবাধকতা বা অব্লিগেশন, যেটাই বলেন না কেন, এটা তৈরি হয়। আচ্ছা, গেল। এরপর হচ্ছে স্বাভাবিক ন্যায় বিচার বা ন্যায় নীতি, ন্যাচারাল জাস্টিস অফ ইকুইটি। ন্যায় বিচারের ভিত্তিতে কখনো কখনো বাধ্যবাধকতা তৈরি হয়। বিচারক কি করেন? রায় প্রদান করে, তাই না? আমরা আদালতের দ্বারস্থ কেন হই বলেন? তারপর আদালতের দ্বারস্থ আমরা আদালতের দ্বারস্থ আমরা কেন হই? ন্যায় বিচারের জন্য, ঠিক কি না? জি তাহলে আদালতের দ্বারস্থ হই আমরা ন্যায় বিচারের জন্য। এখন ধরেন আপনি এই ন্যায় বিচারটা যে করবেন, তাহলে কোর্টের এটা একটা লায়াবিলিটি না, যে তার কাছে মামলা হয়েছে, সাধারণ জনগণ তার কাছে গেছে বিচার নিয়ে, তাহলে এই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে তার কি লায়াবিলিটি হচ্ছে? যে সে তার মক্কেল অর্থাৎ সে তার যে মনে করেন বাদী বিবাদী আসবে, অর্থাৎ যারা তার কাছে কি বিচারের জন্য গেছে, তার একটা সঠিক রায় ন্যায় বিচার করা, তাহলে এটা কি তার লায়াবিলিটি না? বলেন, লায়াবিলিটি না? আচ্ছা, সব বাদ দেন। এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, তাহলে আমার কাছ থেকে আপনারা যাতে কিছু শিখতে পারেন, এটা কি আমার লায়াবিলিটি না? আমি এখন আসলাম ক্লাসে, কোন রকম আপনাদের সাথে গল্প গুজব করলাম বা রিডিং করে চলে গেলাম, আপনারা কিছু শিখতে পারবেন? শিখতে পারবেন? তখন আপনারাই বলবেন যে এই টিচার আমাদের লাগবে, বলবেন না? কেন বলবেন? তার কারণ আপনারা কিছুই শিখতে পাচ্ছেন না আমার কাছ থেকে। তাহলে এটা আমার একটা লায়াবিলিটি না? আপনাদেরকে শিখানো, আপনাদেরকে সঠিক আইনের ধারণা দেয়া আমার একটা লায়াবিলিটি না? জি ম্যাম। লায়াবিলিটি কি না? তাহলে কি বুঝলাম? 4 নাম্বার পয়েন্ট কি? স্বাভাবিক ন্যায় বিচার এবং ন্যায় নীতি থেকেও আপনার লায়াবিলিটি বা বাধ্যবাধকতার সৃষ্টি করতে ঠান্ডা পানি দাও। আচ্ছা, এরপরে কি? সামাজিক বা নৈতিক বাধ্যবাধকতা। এটা কমন একটা বিষয়, সামাজিক বা নৈতিক বাধ্যবাধকতা। সন্তান হিসেবে বাবা মার প্রতি আমাদের কি দায়িত্বশীল হইতে হবে, তাদের যত্ন করা, সেবা শুশ্রূষা করা, সম্মান করা, একজন শিক্ষককে সেবা মানে সম্মান করা, তাই না? হ্যাঁ, তারপরে শ্রদ্ধা করা, তারপরে হচ্ছে রাখো, তারপরে হচ্ছে আপনার আমরা যেহেতু বড়, হ্যাঁ, তাহলে ছোটদেরকে কি স্নেহ করা, মর্যাদা দেয়া, তাই না? এরপর সমাজে অর্থাৎ আপনি যে এলাকাটা থাকতেছেন, যে রাষ্ট্রে, যে দেশে আপনি থাকতেছেন, ঠিক আছে, সেই রাষ্ট্রের সম্পদগুলো, আপনার এলাকার যে সম্পদগুলো, হ্যাঁ, এগুলো আপনার সঠিকভাবে দেখাশোনা করা। এখন আপনি আইনের লোক না, প্রশাসনিক লোক না, এটা আপনার কাজ না, তার মানে যে এই যে আপনি আর এটা ধরবেন না। হ্যাঁ, রাস্তা ঠিক করে কে? রাস্তায় ধরেন মানে নষ্ট হয়ে গেল, যদিও আমরা সাধারণ মানুষ করি না, তারপরও
এটা কি লাইবিলিটির মধ্যে পড়ে না? সিটি কর্পোরেশনের লোক ছাড়া কি রাস্তা ময়লা আবর্জনা কি আমরা এলাকার লোকজন পরিষ্কার করতে পারি না? আপনার বাসার সামনে অনেক ময়লা আবর্জনা, আপনার বাসার সামনে রাস্তার মধ্যে, যদিও ওটা রাস্তাটা আপনার একার না, তাহলে তাই বলে কি আপনি রাস্তাটা পরিষ্কার করবেন না? বলেন, পরিষ্কার করবেন না? হ্যাঁ, এটা তো আপনাকে বলে নাই, আপনাকে বাধ্য করে নাই, কিন্তু তারপরও সামাজিক ভাবে আপনার বাসার সামনে যখন ময়লা পড়ে থাকবে, আপনি আপনার ঘরে টিকতে পারবেন? গন্ধ লাগবে না? গন্ধ লাগবে না? লাগবে কি? তো তাহলে এর থেকে আপনি অসুস্থ হয়ে পড়বেন, ঠিক না? অসুস্থ হয়ে পড়বেন না? বলেন, তাহলে এটা পরিষ্কার করা কি আপনার লায়াবিলিটি না? অর্থাৎ সামাজিক লায়াবিলিটি বা বাধ্যবাধকতা, সামাজিক অবক্ষয় থেকেও আপনার বাধ্যবাধকতা বা লায়াবিলিটি সৃষ্টি হয়। যদিও এখানে আপনাকে বাধ্য করা হচ্ছে না, অর্থাৎ আপনাকে করতেই হবে কাজটা, এরকম কোনো কিছু বাধ্য করা হচ্ছে না, কিন্তু তারপরও এখান থেকে আপনার একটা লায়াবিলিটি বা বাধ্যবাধকতার সৃষ্টি হয়। এটাকে বলা হয় সামাজিক বা নৈতিক বাধ্যবাধকতা। ক্লিয়ার? এরপর হচ্ছে আদালতের রায়, জুডিশিয়াল ডিসিশন। এটা অলরেডি আমি একটু আগে বললাম, স্বাভাবিক ন্যায় বিচার, ওই সেম জিনিসটা এখানে একটু উল্টায় বুঝছেন, আর কিছু না। আদালতের রায় এবং দৃষ্টান্ত কখনো কখনো বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়, ঠিক আছে? অর্থাৎ একবার যদি কোনো একটা রায় হয়ে কোনো একটা ক্রিটিক্যাল মামলায়, আচ্ছা এটা বলতেছে আপনারা আমার ক্লাসটা পাইছেন কিনা ওইটা, মানে বিষয়টা হচ্ছে আপনার কি বলে এটাকে, দৃষ্টান্তমূলক শাস্তি। হ্যাঁ, অনেক সময় আপনার আইনে সবকিছু বলা থাকে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, প্রিভিয়াস যে রায়, আদালতের রায়, প্রিভিয়াস জাস্টিসরা এই ধরনের ঘটনা, রিলেটেড ঘটনার মধ্যে কি রকম রায় প্রদান করছে, হ্যাঁ সেটার উপর আমি পড়াইছি। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে ওই যে দেখেন, ওই নজির গুলো বিশ্লেষণ করে আমরা পরবর্তী মামলায়, অর্থাৎ রিলেটেড মামলাগুলোতে আমরা রায় প্রদান করি, তাই না? তাহলে এটাও আমাদের একটা লায়াবিলিটির সৃষ্টি করতেছে। অর্থাৎ আমি যখন আইনে সরাসরি ভাবে কোনো সিদ্ধান্ত পাচ্ছি না, তখন সেই ক্ষেত্রে আমার দায়িত্ব কি, আমার লায়াবিলিটি কি, পূর্ববর্তী যে নজিরগুলো আছে হ্যাঁ সেটাকে অনুসরণ করে, এটা আমার লায়াবিলিটি। এই নজির নিয়ে আমি আপনাদেরকে পড়াইছিলাম, কিছু আছে বাধ্যতামূলক, কিছু বাধ্যতামূলক না। তাহলে যেগুলো বাধ্যতামূলক সেগুলো আমাকে মানতেই হবে, তাই না? তাহলে এখান থেকেও আমাদের লায়াবিলিটি বা বাধ্যবাধকতার সৃষ্টি হয়। তাহলে আমরা মূলত কয়টা উৎস দেখলাম বাধ্যবাধকতার? 5টা উৎস দেখলাম। নাম্বার 1 চুক্তি। প্রথম এবং প্রধান উৎস হচ্ছে চুক্তি বা কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের মাধ্যমে আমার একটা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে। সেকেন্ড ওয়ান কি, আইন, ল, ঠিক আছে? আচ্ছা, থার্ড ওয়ান টর্চ, অর্থাৎ দেওয়ানি, ভুল, ঠিক আছে, আমার যে ভুল হচ্ছে এইটা। তারপর হচ্ছে আপনার নাম্বার 4 স্বাভাবিক ন্যায় বিচার বা ন্যায় নীতি, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস অফ ইকুইটি। এই যে বিষয়গুলো, এগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় না যে এই যে কোশ্চেনটা আছে, অর্থাৎ বাধ্যবাধকতা বলতে কি বুঝো বা বাধ্যবাধকতার উৎসগুলো কি, এটা আপনারা নিজেরাই সুন্দর করে লিখতে পারবেন। পারবেন না গুছায় লিখতে, এক্সাম্পল দিয়ে সুন্দর করে? পারবো স্যার, সুন্দর হবে না কিন্তু পারবো স্যার। একদম ক্লিয়ার ভাবে বুঝছেন না যেভাবে বুঝাইলাম আমি? রাইট স্যার। ভেরি গুড। তাহলে আপনি নিজেই এটা অ্যানসার করতে পারবেন যদি আপনি সুন্দর করে বুঝাতে পারেন। এনিওয়ে, তাহলে আমরা কি বুঝলাম? বাধ্যবাধকতা বিভিন্ন উৎস থেকে আসতে পারে, সেটা সামাজিক শৃঙ্খলা, ন্যায় বিচার, হ্যাঁ, এবং আপনার কি আইনের শাসন বজায় রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এভিডেন্স বা প্রুফ। এভিডেন্স কি? সবাই জানেন এভিডেন্স কি? এভিডেন্স কি? সাক্ষ্য। আপনি যখনই কোনো একটা মামলা করবেন, সেটা হোক সিভিল বা ক্রিমিনাল, সেই ক্ষেত্রে আপনি, আচ্ছা মামলা বাদই দেন, আপনি একটা মানুষ সম্পর্কে সাধারণ অভিযোগ করছেন, সেই ক্ষেত্রে আপনাকে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হবে না? আচ্ছা, সবই বাদ দেন। আপনার ছোট বোন সম্পর্কে ধরেন আপনি আপনার মার কাছে বা বাবার কাছে বিচার দিতেছেন, ও আমার সাথে এগুলো করছে, তাহলে এটা সাক্ষ্য প্রমাণ দিতে হবে না আপনার বাবা মার কাছে? সে যে আসলেই আপনার সাথে অন্যায় করছে, আপনার সাথে খারাপ কাজ করছে, আপনাকে ক্ষতি করছে, আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে ওর দ্বারা, এটা আপনাকে বুঝাইতে হবে না? সাক্ষ্য প্রমাণ দিতে হবে না?
হবে। ঠিক তেমনি ভাবে আপনার যদি আপনি মামলা দায়ের করেন কোন একজন ব্যক্তির নামে, বা আপনি যদি একটা নরমাল আপনি যদি একটা জিডিও করেন থানায় গিয়ে, জিডি কিন্তু মামলা না। জিডি কি মামলা? মামলা জিডি কি মামলা? মামলা না জিডি কিন্তু মামলা না। জিডি কিন্তু জেনারেল ডায়েরি, মানে হচ্ছে এটা সাধারণ ডায়েরি। জাস্ট আপনার সাথে একটা অন্যায় হচ্ছে সেইটা নিয়ে জাস্ট একটা করে রাখলেন, ঠিক আছে? মানে একটা ডায়েরি করে রাখলেন। এই যে জেনারেল, হ্যাঁ, এই যে জেনারেল ডায়েরি ইনফর্ম করলেন, এখানেও তো আপনাকে সাক্ষ্য উপস্থাপন করতে হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে কি না? হচ্ছে ম্যাম। তাহলে দেখেন, আপনি একজন মানুষ সম্পর্কে যখনই কোনো বিচার করবেন, মানে কি বলবো, বিচার দিবেন বা অভিযোগ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে এভিডেন্স সাক্ষ্য উপস্থাপন করতে হবে। এই সাক্ষ্যটাকেই বলা হচ্ছে এভিডেন্স। সাক্ষ্যটাকে কি বলা হচ্ছে? এভিডেন্স। তাহলে দেখেন, এভিডেন্স একটু পড়ি আমি। এভিডেন্স হলো এমন একটা তথ্য বা উপাত্ত যা কোনো বিষয়ের সত্যতাকে স্বীকার করতে সাহায্য করে। অর্থাৎ আপনি যে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটা যে সত্য, সেইটা প্রমাণ করতে আমাদের এভিডেন্স বা সাক্ষ্যটা কি করতেছে? বলেন, কি করতেছে? জোরালো সাহায্য করতেছে। তবে এটা চূড়ান্ত সত্য প্রমাণ নাও হইতে পারে। দেখেন, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি, সত্য মানে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেই অভিযোগ করছি। এখন আমার সাক্ষ্য যে সত্যই হইতে হবে এমন কোনো কথা আছে? আমি মিথ্যা কথা বলতে পারি না, বলতে পারি না মিথ্যা কথা? অবশ্যই পারি। যদি আমার কথার উপর ভিত্তি করে সব সত্যই হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে তার মামলা করার দরকার ছিল না, বা বিচারকের দরকার ছিল না এত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে ন্যায় বিচার দেওয়া দরকার ছিল? বলেন, তখন তো পুলিশরাই পারতো। পুলিশের কাছে অভিযোগ করছেন, পুলিশই তো পারতো রায় দিয়ে দিতে। আপনাকে কেন আদালতে আসতে হচ্ছে? তার কারণ সাক্ষ্যটা মিথ্যাও হতে পারে। সব সময় যে বাদী মামলা করার জন্য বাদী যে ভালো মানুষ আর বিবাদী যে খারাপ মানুষ, বিষয়টা তো তা না। বিষয়টা কি তাই? বলেন। জি না। Good. তাহলে এইটাই বলা হচ্ছে, আপনার সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হলে সেটা সত্যতাটা কি সেটাও আপনাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই সাক্ষ্যটা আপনার শুধুমাত্র আপনার যে অভিযোগটা, এই অভিযোগটা সত্যতা প্রমাণে সাহায্য করে, কিন্তু এটাকে চূড়ান্ত সত্য বলা যাবে না। এটা মিথ্যাও হতে পারে, শুধুমাত্র একটা অনুমান বহন করে, এটাকে অনুমান বলা হয়। অর্থাৎ এটা অনুমান বহন করে, আর কিচ্ছু না। প্রুফ বা প্রমাণ, এটা হলো চূড়ান্ত এবং নিশ্চিত উপসংহার বা সত্যতা বা সন্দেহের অবকাশ ছাড়াই এটা প্রমাণিত হয়। প্রুফ কি? প্রমাণ, চূড়ান্ত প্রমাণ। খুনের অভিযোগে আপনাকে অভিযুক্ত করছি আমি যদি একেবারে মানে প্রমাণটাকে বাস্তবভাবে দিতে পারি এবং স্ট্রং একটা প্রমাণ যদি আমি আদালতের কাছে দাঁড় করাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আদালত কি চূড়ান্ত হিসেবে ধরে নেবে। কিরকম? আপনি যে খুন করছেন সেটার ভিডিও ফুটেজ দেখাইলাম, এবং চাক্ষুষ প্রমাণ অর্থাৎ আই উইটনেস যারা, তাদেরকেও আমি উপস্থাপন করলাম, তাদের কথার সাথে ভিডিও রেকর্ড মিলে গেল, ঠিক আছে? এবং আপনাকে যখন আদালতে প্রশ্ন করা হলো, জেরা করা হলো, আপনিও কোনো না কোনো ভাবে স্বীকার করে ফেলছেন। তাহলে এটা কি আর মানে এখানে আর কোনো কিছু বলার আছে? হ্যাঁ, বলার না। তাহলে এইটা হচ্ছে প্রুফ। অর্থাৎ প্রুফ কি হতে পারে? চূড়ান্ত হতে পারে এবং নিশ্চিত উপসংহার। উপসংহার মানে হচ্ছে যখন আপনি একবার প্রমাণ করে ফেললেন, তখন সেই ক্ষেত্রে এটা উপসংহার মানে হচ্ছে আপনার মামলাটাকে ফাইনাল শুনানি অর্থাৎ ডিসমিস করে দিচ্ছে। মলমটা দাও, মলম ডিসমিস করে দিচ্ছে। বুঝতে পারছেন? এইটাই বুঝতে পারছেন না এবার? তার মানে এভিডেন্সটা আপনি চূড়ান্ত প্রমাণ অর্থাৎ চূড়ান্ত সত্য বলে প্রমাণ করতে পারবেন না। কিন্তু এবার আসেন এভিডেন্সের উদ্দেশ্য বা প্রুফের উদ্দেশ্য কি। এভিডেন্স ব্যবহার করে কোনো তথ্য বা দাবির পক্ষে সমর্থন দেখানো হয়, অর্থাৎ একজন ব্যক্তি অভিযোগ যে দাবি করতেছে সেই অভিযোগটা সত্য, এটা প্রমাণ করে। আর প্রুফ ব্যবহার করা হয় কোনো বিষয়কে নির্ভুলভাবে প্রমাণ করার জন্য। কোনো বিষয়কে কি বলেন?
নির্ভুলভাবে প্রমাণ করার জন্য। নিশ্চয়তার মাত্রা এভিডেন্স একটি ধারণা বা অনুমানকে সমর্থন করে কিন্তু সেটিকে শতভাগ নিশ্চিত করে না। অলরেডি কিন্তু আমি আপনাদের মানে সংজ্ঞাতেই বলে ফেললাম। এভিডেন্স কি করে? এভিডেন্স একটা অনুমানকে সমর্থন করে কিন্তু সেটা শতভাগ নিশ্চিত করে না। আর প্রুফ সন্দেহের কোনো অবকাশ না রেখে বিষয়টি প্রমাণ করে দেয়। বুঝতে পারছেন? জি হ্যাঁ, স্যার জি মানে সোজা কথা বলে ব্যাপারে একটা জিনিস বলতেছে, প্রুফ মানে হচ্ছে এটা চূড়ান্ত, এরপরে আর কোনো কথা হবে না। জি না কিন্তু এভিডেন্স চূড়ান্ত, এভিডেন্সটা খণ্ডানো যাবে। আপনি সাক্ষ্য উপস্থাপন করছেন জন্যই যে সে দোষী হয়ে গেছে বিষয়টা তা না। যার বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করছেন তারও রাইট আছে স্বীকার করার, মানে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার। এইটাই ব্যবহারের ক্ষেত্রে এভিডেন্স আপনি কোথায় ব্যবহার করবেন, প্রুফ আপনি কোথায় ব্যবহার করবেন। দেখেন, আইন, বিজ্ঞান, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে আপনি এভিডেন্সটা ব্যবহার করতে পারবেন। আর প্রুফ হচ্ছে গণিত, যুক্তি, আইনের সিদ্ধান্ত, এই সকল ক্ষেত্রে আপনি চূড়ান্ত ভাবে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আপনি প্রুফটা ব্যবহার করতে পারবেন। একটা এক্সাম্পল দেখেন কি বলছে, যদি কেউ হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিল, এই যে আমি একটু আগে যে বললাম, ওই যে মারা গেছে, কাউকে খুন করছেন, আর তার বিরুদ্ধে যে অভিযোগটা আনছেন, এটার যদি ভিডিও চিত্র যদি আপনি ফুটাইতে পারেন এবং আই উইটনেসকে যদি দাঁড় করাইতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো বলেন? সেটাকে আমরা চূড়ান্ত প্রমাণ হিসেবে, হ্যাঁ চূড়ান্ত প্রমাণ হিসেবে প্রমাণিত। ধরে নিতে পারবো। ঠিক আছে? তারপরে ধরেন ডিএনএ টেস্ট সাধারণত বাচ্চার আপনার লেজিটিমেসি বা ইলিজিটিমেসি প্রমাণ করার জন্য এটা করা হয়। লেজিটিমেসি বা ইলিজিটিমেসি মানে হচ্ছে বৈধতা, অর্থাৎ বৈধ সন্তান কিনা না অবৈধ সন্তান, এটা প্রমাণ করার জন্য সাধারণত ডিএনএ টেস্ট করা হয়। বাবা বলতেছে এটা আমার সন্তান না, মা বারবারই বলতেছে না এটা তার সন্তান, তার সন্তান, তার সন্তান। যতই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতেছে না কেন মহিলা, কোনোভাবেই আপনার বাবাকে কনভিন্স করতে পারতেছে না যেটা তার সন্তান। সে বারবারই অস্বীকার করে যাচ্ছে, না এটা আমার সন্তান না না না। তখন সেই ক্ষেত্রে একমাত্র এবং চূড়ান্ত প্রমাণ হিসেবে ওয়াইফের কি করার আছে, তার সন্তানের লেজিটিমেসি যে দাবিটা সে করছে এইটার রায় পাওয়ার জন্য তার ফাইনাল কি আছে বলেন? একটাই ওয়ে, সেটা কি? ডিএনএ টেস্ট। যদি ডিএনএ টেস্টের রিপোর্ট সঠিক হয় এবং ডিএনএ টেস্টের রিপোর্টে যদি সে প্রুফ করতে পারে এই সন্তান লেজিটিমেট অর্থাৎ বৈধ সন্তান, তাহলে সেই ক্ষেত্রে এই লোকের আর কোনো কথা বলার আছে? জি না সে তার সন্তানকে বলতে বাধ্য কিনা বলেন? বাধ্য না বাধ্য তাহলে কি বুঝলাম? ডিএনএ টেস্ট, সাক্ষ্য প্রমাণ, ভিডিও ফুটেজ, এইগুলা আপনি বারবারই বলছেন না আমি খুন করি নাই, ঘটনার দিন আমি ছিলাম না, ঘটনার দিন আমি ছিলাম না, আমি খুন করি নাই, আমি খুন করি নাই। ঠিক আছে? এবং এই মতে আপনি বিভিন্ন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করছেন যে ঘটনাস্থলে আপনি অন্য জায়গায় ছিলেন, সেই জায়গার আপনার সিগনেচার দিচ্ছেন, যে সবকিছু আপনি এনে উপস্থাপন করলেন, এমনকি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করলেন। সাক্ষীরা এসে সাক্ষী দিল যে না আমাদের স্যার ফুলের মতো পবিত্র, হ্যাঁ সে কোনো অন্যায় করে নাই, সে আমাদের সাথে ছিল। ঠিক আছে? এরকম অনেক সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করলেন, কিন্তু আমি যদি ভিডিও ফুটেজটা দেখায় দেই এবং সেটা যদি সত্য ভিডিও ফুটেজ হয়ে থাকে যে ঘটনাস্থলে আপনি উপস্থিত ছিলেন এবং কাজটা আপনিই করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই সাক্ষ্য প্রমাণের কোনো মূল্য আছে বলেন? মূল্য আছে? কোনো মূল্য নেই। আচ্ছা, এখানে একটা কথা বলে আগে ছিল না, বাট এখন আপনাদের জানতে হবে। অলরেডি আপনারা জানেন বর্তমানে কিন্তু ভিডিও কি করা যায়, এডিট করা যায়, জানেন না? এমন ভাবে ভিডিও এডিট করা যায়, কি জানো, এআই টেকনোলজির মাধ্যমে এমন ভাবে ভিডিও চিত্র ধারণ করা যায় যে কেউ বুঝতেই পারে না যে আসলে কি এটা সত্য ছবি বা ভিডিও নাকি এটা মিথ্যা ছবি বা ভিডিও। সো এই জিনিসটা দিকে আদালতের নজর দিতে হবে, অর্থাৎ যিনি বিচার করবেন ন্যায় বিচারক হিসেবে তাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, অর্থাৎ এই দিকে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এবং সে যখন এই ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে কোনো রায় প্রদান করবেন তখন সেই ক্ষেত্রে তাকে প্রয়োজনে কি করতে হবে, সেক্ষেত্রে তাকে প্রয়োজনে এক্সপার্ট যারা, অর্থাৎ ওই ভিডিও এডিটিং তারপর ডিজিটাল মার্কেটিং হিসেবে আর কি যারা গ্রাফিক্স ডিজাইনিং এ কাজ করে, অর্থাৎ ওই সেক্টরে যারা আপনার মানে এক্সপার্ট, সেই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপরে তাকে ওই ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে রায় দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার মোরওভার একটা জিনিস বলতে চাচ্ছি যে সাক্ষ্য কোন জিনিসটা, আপনার উপর যে আমি অভিযোগ আনছি সেই অভিযোগের সত্যতা প্রমাণের জন্য সাধারণ কিছু
ডকুমেন্টস হতে পারে বা আপনার ধরেন মৌখিক সাক্ষ্য হতে পারে, হ্যাঁ এইগুলা। বাট এটাকে চূড়ান্ত প্রমাণ বলা যাবে না বা এটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। বাট প্রুফ বা প্রমাণ জিনিসটা হচ্ছে আপনার চূড়ান্ত, কেননা এই জায়গায় আপনার কি শক্ত সাক্ষ্য উপস্থাপন করা হয়। বুঝতে পারছেন এবার? আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? Very good. তাহলে সংক্ষেপে আমরা কি বলতে পারি? এভিডেন্স হচ্ছে সত্যের পথে যাওয়ার প্রথম ধাপ। মানে এভিডেন্স বা সাক্ষ্য মানেই যে বাস বিচার প্রমাণিত হয়ে গেছে, রায় দিয়ে দেবো, বিষয়টা তা না। এটা হচ্ছে সত্যের স্থানে যাওয়ার প্রথম ধাপ। প্রুফের প্রয়োজনে এভিডেন্স। হ্যাঁ হ্যাঁ। আর প্রুফ হচ্ছে একদম শেষের পথ, অর্থাৎ আরো সহজ ভাবে বলি, মামলা শুরু করার প্রথম ধাপ হচ্ছে সাক্ষ্য বা এভিডেন্স, আর মামলা শেষ করার একদম লাস্ট স্টেজ বা শেষ ধাপ হচ্ছে আপনার প্রুফ। এবার বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে কারো? নাই। অ্যানসার করতে পারবেন না নিজের মতো করে সুন্দর করে আমি যেভাবে পড়াইলাম এর থেকেও আরো সুন্দর করে নিজের মতো করে উপস্থাপন করতে পারবেন না পরীক্ষার হলে? পারবেন না? সুন্দর করে এক্সাম্পল মোটামুটি কেন মোটামুটি করানো এত যারা আমার ক্লাসটা সুন্দর করে বুঝলেন পড়লেন তারা মোটামুটি না, তারা অনেক সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবেন যদি বুঝতে পারেন ঠিক মতো ক্লাস যারা করছেন ঠিক মতো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন ভালো মার্কসের আশায় প্রশ্ন লিখবেন তখন সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। অবশ্যই প্রতিটা প্রশ্নে ভূমিকা থাকতে হবে, তারপর যেই প্রশ্নে মানে প্রশ্নে যেই কথাটা বলছে যেটা চাচ্ছে সেইটা নিয়ে শর্ট একটা ওপিনিয়ন দিতে হবে আপনার নিজের ভাষায়, ঠিক আছে? এই জায়গায় আপনার কোনো ধরনের বইয়ের ভাষা অথবা আপনার কোনো আইনের কথা বা কিছুই থাকবে না, জাস্ট আপনি কি মনে করতেছেন এইটার একটা ওপিনিয়ন আপনি এখানে দিবেন। এরপর আপনি ধীরে ধীরে আইনের ব্যাখ্যা সহকারে উদাহরণ সহকারে যদি কেস রেফারেন্স দিতে পারেন তাহলে আরো ভালো, কেস রেফারেন্স দিয়ে সুন্দর করে আপনি অ্যানসারটা করবেন। তারপর লাস্টলি উপসংহার দিতে হবে, অর্থাৎ কি বুঝলেন টোটাল আপনি যে এক্সপ্লেইন করলেন এতক্ষণ ভরা আপনি শেষ পর্যন্ত কি বুঝাইতে চাইলেন সেই জিনিসটা উল্লেখ করে দিবেন, তাহলেই আপনার মার্কস ভালো আসবে। ঠিক আছে? ওকে, যাই হোক আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি? সকল মৌলিক অধিকার আইনগত অধিকার, কিন্তু সকল আইনগত অধিকার মৌলিক অধিকার নয়। উক্তিটির যথাযথ নিরূপণ করো। আইনগত অধিকার বা ন্যায়ানক অধিকারের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য নির্ণয় করো এবং এদের মধ্যে কোনো বিরোধ থাকলে কে কার দ্বারা এটা প্রমাণ করবে অর্থাৎ প্রাধান্য পাবে সেটা প্রমাণ করো। তাহলে এই ক্ষেত্রে আমাকে জানতে হবে সকল মৌলিক অধিকার কি আইনগত অধিকার? আমাদের মৌলিক চাহিদা কয়টা বলেন? সংবিধানের কথা বলতেছি না, নরমালি আমরা ছোট থেকে যে পড়ে আসছি মৌলিক চাহিদা কয়টা? খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এগুলো আমাদের মৌলিক অধিকার, আমরা ছোট থেকে এটাই পড়ে আসছি। যদিও সংবিধানে আরো অনেক কিছু আছে, যেমন ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে, কর্মক্ষেত্রে আপনার স্বাধীনতা থাকতে হবে, নারী পুরুষের ভেদাভেদ থাকবে না এখানে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বাক স্বাধীনতা থাকতে হবে, চলাফেরার স্বাধীনতা থাকতে হবে, তারপর হচ্ছে আপনার আপনার যে জাতীয়তা বাংলাদেশি, আপনি এই জাতীয়তার যে স্বাধীনতা আপনি মানে মন খুলে কথা বলতে পারবেন, এই যে বিষয়গুলো এগুলো অনেক কিছুই আছে। বাট মৌলিক চাহিদা হিসেবে হ্যাঁ এটা তো সংবিধানের কথা বলা হচ্ছে, বাট নরমালি আমরা মৌলিক চাহিদা হিসেবে কি জানি ছয়টা: খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো। এখন এই সকল মৌলিক অধিকার কি আইনগত অধিকার? সবই কি আইনগত অধিকার? বলেন বলেন। হ্যাঁ সব আইনগত, শোনেন মৌলিক অধিকার তো অবশ্যই আইনগত অধিকার, যেমন দাঁড়ান শেষ করি। মৌলিক অধিকার তো অবশ্যই আইনগত অধিকার, যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এটা একজন মানুষকে লাগবেই। একটা মানুষকে বেঁচে থাকতে হলে তাকে খাবার দিতে হবে, খাবার খাইতে হবে, এটা তার অধিকার। এটাকে আমি অবশ্যই আইনগত অধিকার বলবো, কারণ এটা ছাড়া সে বাঁচবে না, তাই না? সো
আমি যেহেতু আমার এই বাংলাদেশের নাগরিক, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার আইনগত অধিকার, আমাকে এটা দিতেই হবে। এটা না দিলে হয়তো বা আমি কি করতে পারবো, ক্লেম করতে পারবো, তাই না? তারপর হচ্ছে বাসস্থান, আমাকে থাকার মতো আমার ছাদ দিতে হবে। তারপর কি, বস্ত্র, কাপড়, পরনের কাপড় দিতে হবে, পোশাক দিতে হবে। শিক্ষা, শিক্ষাটাকে কি মৌলিক অধিকার, আইনগত অধিকার বলা যাবে? হ্যাঁ ম্যাম বলা যাবে। আচ্ছা, আপাত দৃষ্টিতে শিক্ষাটাকে আইনগত অধিকার বলা যায় না, কিন্তু আপনার কেন বলা যায় না বলেন? এখন আপনারা বলবেন আল্লাহ ম্যাডাম কি বলতেছে এগুলো উল্টাপাল্টা, শিক্ষা কেন আইনগত অধিকার হবে না, শিক্ষা ছাড়া কি আমরা থাকতে পারবো নাকি? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, শিক্ষা ছাড়া কি আপনি বাঁচবেন না? আপনি কি মরে যাবেন? বাঁচবেন। এখন শিক্ষায়, এখন আরেকটা কথা, শিক্ষা ছাড়া আপনি বাঁচবেন, আপনি মরে যাবেন না। আরেকটা কথা, আপনি ডাক্তার, জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, উকিল, কিন্তু আপনার আচরণ অতি জঘন্য, আপনি মানুষকে সম্মান দিতে জানেন না, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য আছে? না। মানুষ কেন শিক্ষিত হয়? মানুষ কেন শিক্ষিত হয়? মানুষ কি শুধু টাকা কামানোর জন্য শিক্ষিত হয়, না নাম কামানোর জন্য শিক্ষিত হয়? আমার নামের সামনে অ্যাডভোকেট থাকবে, এটাই আমার শিক্ষা, নাকি আমাকে একটা সৎ মানুষ হতে হবে? অ্যাডভোকেট হিসেবে হ্যাঁ, আমার নামের সামনে অ্যাডভোকেট, আমি লাখ টাকা কামাচ্ছি মাস শেষে, ঠিক আছে, আপনাদেরকে পড়াচ্ছি, করতেছি, আমি লাখ টাকা কামাচ্ছি ধরে নিলাম, কিন্তু আমি একজন কি, মানে আচরণ ভালো নাই, আমি সম্মান করতে জানি না মানুষকে। মুরব্বী, বাবার সমান মুরব্বী একজন মানুষ আমার কাছে ক্লায়েন্ট হয়ে আসছে, আমি তার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করতেছি, এটা কি আমার শিক্ষা? আমি তার থেকে, সে একটা বিপদে পড়ে আমার কাছে আসছে সাহায্যের জন্য, কিন্তু সে আমার বাবার বয়সী, হ্যাঁ, আমি তাকে আমার পাওয়ার দেখাচ্ছি, কাজের কাজ কিছু করতেছি না, আমি তাকে পাওয়ার দেখাচ্ছি, তাহলে এটা কি আমার শিক্ষা? বলেন, এটা আমার শিক্ষা? এটা আমার শিক্ষা না। আমাকে শিক্ষা আমরা কেন শিখি? আর যাতে আমি স্বশিক্ষায় শিক্ষিত হতে পারি, এইটা হচ্ছে শিক্ষা। একটা মানুষ যত বড়ই ব্রিলিয়ান্ট হোক, যতই টাকার মালিক হোক না কেন, তার যদি, অর্থাৎ উচ্চ শিক্ষিত হোক না কেন, তার যদি আচরণ, চরিত্র ঠিক না থাকে, তাহলে সেটাকে আমরা শিক্ষা বলবো না, তাই না? তো এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে শিক্ষাটা মৌলিক অধিকার, এটাকে আইনগত অধিকার বলা যাবে না। কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী শিক্ষাটাকে আইনগত অধিকার হিসেবে স্বীকৃত দেয়া হয়েছে, কারণ সংবিধান মনে করে একটা রাষ্ট্র তখনই আপনার স্বশিক্ষায় শিক্ষিত, অর্থাৎ একটা রাষ্ট্র তখনই উন্নয়ন করতে পারবে, উন্নতি করতে পারবে, আর 10টা দেশের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, যখন তারা স্বশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাই না? তো এই জন্য সংবিধান অনুযায়ী শিক্ষাটাকে আইনগত অধিকার হিসেবে বলা হয়েছে। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? প্রশ্ন করে শিক্ষা কি আইনগত অধিকার, আপনাদের সন্তানরা আপনাদেরকে জিজ্ঞাসা করবে আম্মু শিক্ষা কি আইনগত অধিকার, সাথে সাথে কি বলে দিবেন এটা হ্যাঁ এটা আইনগত অধিকার, নাকি যুক্তি দিয়ে উত্তর দিবেন? বলেন। শিক্ষা আইনগত অধিকার, ঠিক আছে, কিন্তু কেন এটা আইনগত অধিকার হলো সেটার পিছনে আপনাকে যুক্তি দাঁড় করাতে হবে। আপনি আপনার সন্তানকে তখনই স্বশিক্ষায় শিক্ষিত করতে পারবেন যখন তাকে আপনি যেটা পড়াচ্ছেন, আপনি অল্প পড়ান, কিন্তু তার পিছনে যদি আপনি যুক্তি দাঁড় করাতে পারেন, তখনই সেটা কি বলেন, তখনই সে শিখবে, জানবে, বুঝবে। এই যে আমি আপনাদের ক্লাস দিচ্ছি, আমি আপনাদেরকে কি করতেছি, প্রত্যেকটা কথার পিছনে আমি আপনাকে যুক্তি দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে কেন এটা হলো। এখন আমি যদি সুন্দর মতো বলে যাইতাম হ্যাঁ এটা 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 কারণ এটা বইতে বলা আছে, এটা কি হইলো? তাহলে আমার কথার সাথে সাধারণ মানুষের কোনো মিল রইলো? তাহলে আপনারা আমাকে বলবেন যে উনি শিক্ষক, ওনার কাছ থেকে আমরা মানে শিখবো? আপনারা তো সাধারণ মানুষের সাথে আমাকে তুলনা করবেন, আমাকে কি এক্সট্রা অর্ডিনারি বলবেন? বলেন, বলবেন? বলবেন না তো? হ্যাঁ, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখনই কোনো কথা বলবেন, আপনার কথার পিছনে যুক্তি থাকতে হবে। এটাই হচ্ছে একজন আইনজীবী, আইনের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তাহলে শিক্ষাটাকে আমরা
মূলত আপাত দৃষ্টিতে এটাকে আমরা আইনগত অধিকার বলি না, কিন্তু সংবিধান এটাকে আইনগত অধিকারের স্বীকৃতি প্রদান করছে। তাহলে আমরা মোটামুটি এতটুকু তো বুঝতে পারছি যে কোন কোন বিষয়গুলো আমরা আইনগত অধিকার হিসেবে ধরবো। অর্থাৎ সকল মৌলিক অধিকারকে আমরা আইনগত অধিকার কিন্তু বলবো না, তাই না? সংবিধান যেগুলোকে আপনার স্বীকৃতি প্রদান করছে সেটাই হচ্ছে আমার আইনগত অধিকার। সংবিধান যেগুলোকে স্বীকৃতি প্রদান করে নাই সেগুলো কিন্তু আইনগত অধিকার না। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমি মেইন টপিকসে ঢুকি। এতক্ষণ তো আমি আপনাদের কাছে আলোচনা করলাম, জাস্ট বুঝাইলাম কেন এটা আমি বলতেছি। এখন আমরা মেইন টপিকসে ঢুকি। বইয়ের ভাষায় কি বলছে দেখেন। মৌলিক অধিকার হচ্ছে এমন কিছু অধিকার যা একটি দেশের সংবিধানের নাগরিকদের জন্য অত্যাবশ্যকীয় অর্থাৎ স্বীকৃত এবং সংবিধানই তা রক্ষা করে। এগুলোকে রাষ্ট্র কর্তৃক লঙ্ঘিত হলে সরাসরি আদালতের দ্বারস্থ হওয়া যায়। এই যে দেখেন এতক্ষণ ভরা যে আমি বললাম কথাগুলো কি মিলছে এইটুকু প্যারার সাথে? এই প্যারাটার মধ্যে আমার কথাগুলো মিলছে? বুঝাতে হবে কিছু কি বলছে এখানে? সংবিধান দ্বারা স্বীকৃত যে অধিকারগুলো সেগুলাই হচ্ছে আইনগত অধিকার, মৌলিক অধিকার এবং আইনগত অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত অধিকার। এবং এগুলো যদি আপনি যদি এগুলো থেকে বঞ্চিত হন, আপনি সরাসরি আদালতের দ্বারস্থ হতে পারেন। এই ক্ষেত্রে কোনো কথা নাই, এক্ষেত্রে কেউ আপনাকে বাধা প্রদান করবে না। হ্যাঁ, আপনি এই বিষয় নিয়ে কেন আদালতে উপস্থিত হয়েছেন, আপনাকে কেউ বাধা প্রদান করবে না, কারণ এটা আপনার অধিকার, এটা আপনি পাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আইনগত অধিকারের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। বাংলাদেশ সংবিধানের ৩য় ভাগে অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭-এর ক পর্যন্ত মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং এই মৌলিক অধিকারগুলোর মধ্যে থেকে আইনগত অধিকারকে নির্ধারণ করা হয়েছে। যেমন কি মানবাধিকার, বাক স্বাধীনতা, ওই যেগুলো বললাম প্রথমে, মনে আছে? এগুলো বলছি না? বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, জীবন ধারণের অধিকার বলছি শুরুর দিকে দেখছেন? তাহলে মিলে গেছে। তাহলে আপনাদেরকে এইভাবে বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়লে সমস্যা হবে না। এবার আসেন আইনগত অধিকার এবং মৌলিক অধিকারের একটু বিষয়টা দেখি। মৌলিক অধিকার কি বুঝছি, এবার আইনগত অধিকার দেখেন। আইনগত অধিকার হচ্ছে এমন একটা অধিকার যা সাধারণত আইন দ্বারা স্বীকৃত। এটি কোনো সংবিধানের অংশ না হলেও সংসদ কর্তৃক প্রণীত একটি অধিকার যেটা প্রয়োজনে আদালতের মাধ্যমে রক্ষা করা যাবে। তাহলে আইনগত অধিকারটা কি? আপনার সংসদ কর্তৃক প্রণীত একটি অধিকার যেটা নাকি আদালতের মাধ্যমে প্রয়োজনে রক্ষা করা যাবে। যেমন শ্রম আইন, ভোক্তা আইন, শিক্ষা অধিকার। দেখছেন শিক্ষার অধিকার? দেখছেন শিক্ষার অধিকার কি? মৌলিক অধিকার না? এটা কিন্তু মৌলিক অধিকার না। কেন মৌলিক অধিকার না? এটার যুক্তিটা যে পিছনে দাঁড় করাইলাম, বুঝছেন না? যুক্তিটা ঠিক আছে? এই কারণেই বলছে যে এটা শিক্ষার অধিকারটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এটা আইনগত অধিকার, ঠিক আছে, কিন্তু এটা অত ইম্পর্টেন্ট না যে আপনাকে এটা নিতেই হবে। আপনি প্রয়োজনে, আপনাকে যদি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, আপনি আদালতের মাধ্যমে কি করতে পারবেন? এটাকে অর্জন করতে পারবেন। ঠিক আছে? বা খাদ্য, বস্ত্র, এটা আপনার মৌলিক অধিকার। আচ্ছা, যাই হোক, এরপর দেখেন এই উক্তিটির যথার্থতা দেখি। কেন আমি বললাম সকল মৌলিক অধিকারই আইনগত অধিকার, সকল অধিকার আইনগত অধিকার না, নাকি আসলেই কি মৌলিক অধিকারকে আইনগত অধিকার কিনা? কথাটা যে বলছি এটার যুক্তিটা তো আমাকে দেখতে হবে। দেখেন যুক্তিটা কি বলছে। সকল মৌলিক অধিকার আইনগত অধিকার, ঠিক আছে। কেন? কারণ মৌলিক অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত এবং সংবিধানে এটা একটা সর্বোচ্চ আইন। একটা দেশে অনেক আইন, ফৌজদারি আইন, তারপর হচ্ছে সিভিল আইন, নারী ও শিশু নির্যাতন আইন, কত কত আইন আছে, কিন্তু প্রত্যেকটা আইন কিভাবে গঠিত হয়েছে বলেন তো? সংবিধানের মাধ্যমে। সংবিধানকে মাথায় রেখে তারপরে এই আইনটা প্রণীত হয়েছে, তাই না? তাইলে সংবিধান যেহেতু একটা দেশের সর্বোচ্চ আইন, তাই সংবিধান দ্বারা স্বীকৃত যে মৌলিক অধিকারগুলো, এগুলাই হচ্ছে আপনার কি? আইনগত অধিকার। ফলে এগুলো আইনের একটি অংশ এবং আদালত এগুলো বাস্তবায়ন করে থাকে। তাই মৌলিক অধিকার হতে হলে অবশ্যই সেটা আইনগত অধিকার হতে হবে। ওকে, আচ্ছা। কিন্তু সকল আইন অধিকার মৌলিক অধিকার না। কি বলে এটা? বিষয়টা বুঝছেন? সকল মৌলিক অধিকারই আইনগত অধিকার, বাট সকল আইনগত অধিকার মৌলিক অধিকার না।
এটার সবচাইতে বড় এক্সাম্পল আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি, শিক্ষার অধিকার। আমার মনে হয় না আর কোনো কিছু এক্সপ্লেন করার দরকার আছে এই জায়গায়। দরকার আছে? না ম্যাম। আমার মনে হয় না, তো এই জন্য আমি আর কিছু এক্সপেক্ট করলাম না। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের অ্যান্সারটা পাইছি আমরা, সকল মৌলিক অধিকার আইনগত অধিকার। কেন? কারণ এগুলো আইন মানে সংবিধান দ্বারা স্বীকৃত, এবং সংবিধান যেহেতু একটা দেশের সর্বোচ্চ আইন, তার মানে এটা একটা নাগরিকের আপনার পাইতেই হবে, এটা তাকে দিতেই হবে। যদি কোনো নাগরিক এটা থেকে বঞ্চিত হয় তাহলে সেই ক্ষেত্রে সে কি করতে পারবে? আদালতের মাধ্যমে সেটা অর্জন করতে পারবে। বাট সকল আইনগত অধিকারকে মৌলিক অধিকার বলা যাবে না। ঠিক আছে, এটার এক্সাম্পল অলরেডি দিয়ে দিছি, তাই আর বললাম না। অর্থাৎ প্রয়োজনে আপনি আদালতের দ্বারস্থ হইতে পারেন, কিন্তু একেবারে মানে দিতেই হবে বিষয়টা তা না। আচ্ছা আচ্ছা, গেল। তাহলে আইনগত অধিকার, ন্যায়সঙ্গত অধিকার, এই দুইটা ধারণা অধিকারের দুইটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরছে। কিন্তু তারপরও আমরা কি বলবো? সকল অধিকার অর্থাৎ সকল মৌলিক অধিকার আইনগত অধিকার, বাট সকল আইনগত অধিকার মৌলিক অধিকার। তাহলে দুইটা দুই জিনিস, এটা নিয়ে আর কোনো সমস্যা আছে? তাহলে এটা সাদৃশ্য বৈসাদৃশ্য গুলো একটু দেখি। অর্থাৎ সাদৃশ্য মানে হচ্ছে আপনার সিমিলারিটি, বৈসাদৃশ্য মানে হচ্ছে ডিফারেন্স মানে পার্থক্য, অর্থাৎ মিল এবং অমিল দেখি। দেখেন, উভয় অধিকার আইনগত অধিকার এবং ন্যায়সঙ্গত অধিকার উভয় অধিকারই মানুষের কিছু দাবি দ্বারা স্বীকৃত, বা যা ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের কল্যাণ বা স্বাধীনতার মর্যাদা নিশ্চিত করে। নৈতিক অধিকার কি রয়েছে? যদিও আইনগত অধিকার আইনের মাধ্যমে সৃষ্টি হয়, তবুও এর নৈতিক অধিকার থাকে, এবং ন্যায় পরায়ণতার অধিকার সরাসরি নৈতিকতার উপর নির্ভরশীল। সামাজিক স্বীকৃতি, দুইটি অধিকারই সমাজে গ্রহণযোগ্য এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা, এটা কি বলতে বলেন তো? সিমিলারিটিটা কি বলেন তো? আইনগত অধিকার এবং ন্যায়সঙ্গত অধিকার, অর্থাৎ ন্যায়সঙ্গত অধিকার দেখে আবার ভয় পায় না। ন্যায়সঙ্গত অধিকার মৌলিক অধিকারই, এটার সিনোনিম হচ্ছে ন্যায়সঙ্গত অধিকার, আহামরি কিছু না। তো যাই হোক, আইনগত অধিকার এবং ন্যায়সঙ্গত অধিকার উভয়ই মানুষের কিছু দাবি স্বীকৃত, অর্থাৎ মানে দাবিকে, মানুষের কিছু দাবিকে স্বীকৃত করে, যা ব্যক্তি বা গোষ্ঠীর বিশেষ কল্যাণ, স্বাধীনতা এবং মর্যাদাকে নিশ্চিত করে। ঠিক আছে? অর্থাৎ কি করতেছে? মানে দুইটা অধিকারই আপনার একটা ব্যক্তির গুরুত্বপূর্ণ। কল্যাণ, স্বাধীনতা এবং মর্যাদাকে নিশ্চিত করতেছে। অর্থাৎ দেখেন, শিক্ষার অধিকারটা আইনগত অধিকার, কিন্তু তারপরও এটা যেহেতু আপনার মানুষের কি করতেছে? কল্যাণ এবং মর্যাদা নিশ্চিত করছে। অর্থাৎ এটার মাধ্যমে আপনাকে সমাজে আপনার অবস্থানটা একটু উঁচু হচ্ছে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, যারা মনে করেন অত শিক্ষিত না, উপর লেভেলে না, ভালো একটা পোস্টে জব করতেছে না, ঠিক আছে, তাদের থেকে যারা একটু উপর লেভেলে থাকে তাদেরকে আমরা একটু ভালো চোখে দেখি না, তাদেরকে আমরা একটু মানে সম্মানী লোক বলি। যখন আমাদের এলাকায় কোনো সমস্যা হয় তখন তাকে আমরা কি বিচারক হিসেবে দাঁড় করাই কি না বলেন? তাহলে এই দুইটা অধিকারই আপনার মানুষকে বিশেষ কল্যাণ, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করে। নৈতিক ভিত্তি, যদিও আইনগত অধিকার আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত, তবুও এর নৈতিক ভিত্তি থাকে এবং ন্যায়পরায়ণতা। তুমি খাও না কেন গিয়ে? খাও গিয়ে। ন্যায়সঙ্গত অধিকার আপনার সরাসরি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত। ন্যায়সঙ্গত অধিকারটা সরাসরি কার উপর প্রতিষ্ঠিত? আপনার নৈতিকতার উপর প্রতিষ্ঠিত। ন্যায়সঙ্গত অধিকার মানে হচ্ছে মৌলিক অধিকার, এটা সরাসরি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত। অপর দিক যদি আমরা বলি, আইনগত অধিকারটাও আপনার কি নৈতিক ভিত্তির উপর গড়ে ওঠে। আচ্ছা, সামাজিক স্বীকৃতি, দুইটা অধিকারকেই আপনার সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই না? আইনগত অধিকারকে যেমন সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, মৌলিক অধিকারকেও আপনার সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবার আসেন ডিফারেন্স, পার্থক্য নিয়ে একটু আলোচনা করি। আইনগত অধিকার হচ্ছে একটা রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে স্বীকৃত বা রক্ষিত অধিকার। আছে একটু পার্থক্যগুলো দেখি। আইনগত অধিকার কি? একটা রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রের যে আইনটা থাকবে সেই আইন দ্বারা স্বীকৃত অধিকার, যেমন মত প্রকাশের অধিকার। আর ন্যায়সঙ্গত বা মৌলিক অধিকারটা কি? ন্যায়, সত্য এবং বিবেকের উপর ভিত্তি করে, অর্থাৎ মৌলিক মূল্যবোধের উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত। এটা আপনার আইন দ্বারা স্বীকৃত নাও হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে উৎস, কোত্থেকে কি তৈরি হয়েছে দেখেন। আইনগত অধিকারের উৎস হচ্ছে সংবিধান।
পার্থক্যটা কি একটু উল্টে হয়ে গেছে মনে হচ্ছে? জি ম্যাম মনে হচ্ছে হ্যাঁ রায়হান ভাই, রায়হান ভাই ক্লাসে আছেন? জি ম্যাম পার্থক্যটা একটু খেয়াল করবেন, আমার কাছে মনে হচ্ছে পার্থক্যটা উল্টে হয়ে গেছে। আইনগত অধিকারের জায়গায় মৌলিক অধিকার, মৌলিক অধিকারের জায়গায় আইনগত অধিকার হওয়ার কথা। আপনি এটা আগে খেয়াল করবেন। আচ্ছা আজকে তাহলে আমি আর সামনের দিকে যাচ্ছি না, এটা আগে খেয়াল করবেন, চেক করবেন ভালো করে, তারপর আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে পড়াবো। আজকে যতটুকু পড়াইছি অতটুকুই থাক, ঠিক আছে? সাদৃশ্যটা ঠিক আছে, but এটা আমার কাছে একটু কনফিউজ লাগতেছে, এটা দেখে নেবেন। আমার ভুলও হইতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটু মিস্টেক হয়েছে। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা বাকিটুকু নিয়ে আলোচনা করব। ওকে, ওকে ম্যাম আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম।